হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা দেখো, চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। প্রাইমারি টেট প্রস্তুতি 2023 24শে ডিসেম্বর যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। ওকে, তো বন্ধুরা দেখো, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখো, গণিতের প্যাডাগজি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। দেখো, গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন রয়েছে আজকের। ওকে, কিছু কনসেপচুয়াল কোশ্চেনও রয়েছে বন্ধুরা, এবং তার সঙ্গে কিছু সিটেট ইউপি টেটের প্রশ্নও রয়েছে। আজকে কিন্তু প্র্যাকটিস সেটটি রয়েছে বন্ধুরা, যেটা দেখো প্র্যাকটিস সেট কিন্তু 6। আমরা 10টি প্র্যাকটিস সেট করব, তারপরে কিন্তু আমরা ম্যারাথন ক্লাস শুরু করব। তো বন্ধুরা, পরিবেশে কিন্তু অলরেডি ম্যারাথন ক্লাস শুরু হয়ে গেছে, তাই প্রত্যেকে বলছি তোমরা চ্যানেলটিকে চটপট করে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাবে না। ওকে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো, যাতে ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটি অবশ্যই পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেককে বলছি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর তোমরা যারা ভাবছো যে এই ভিডিওর সমস্ত পিডিএফ গুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই করে পিডিএফ গুলো পেতে পারো, তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যদি ওখান থেকে যুক্ত নাও হতে পারো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে গিয়ে ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করো, ওখান থেকে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন কি কি রয়েছে। তাই প্রত্যেকে বলছি তোমরা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। চলো শুরু করি। দেখো, এনসিএফ 1 নম্বর প্রশ্ন কি বলেছে, এনসিএফ থেকে খুবই গুরুত্বপূর্ণ, এনসিএফ 2005। প্রথম প্রশ্ন, এনসিএফ 2005 অনুযায়ী গণিত। দেখো, এনসিএফ 2005 অনুযায়ী গণিত কি বলেছে, একটি নির্দিষ্ট পথে চিন্তা করা ও কারণ নির্ণয় করা। তাহলে এনসিএফ 2005 অনুযায়ী গণিত হচ্ছে একটি নির্দিষ্ট পথে চিন্তা করা এবং তার কারণ নির্ণয় করা। এর কারণ কি, দেখো, শিক্ষার্থীদের বিশেষ কোচিং দেওয়া, বাস্তব জীবনের সাথে সম্পর্কিত বিষয়ে হাতে কলমে, এটা কলমে হবে বন্ধুরা, হাতে কলমে শিক্ষা এবং ভ্রমণমূলক ধারণা সংক্রান্ত আলোচনায় শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা, সমস্ত গণিত পাঠ্যপুস্তক পুনরায় নতুন করে লেখা, শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে সমস্যা সহ ওয়ার্কশিট দেওয়া। দেখো বন্ধুরা, আজকে 20টি প্রশ্নের মধ্যে তোমরা কতটা পারছো, 20টির মধ্যে কতগুলি সঠিক করতে পারছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং প্রত্যেকে চটপট শেয়ার করে দাও একটু। দেখো, বাস্তব জীবনের সাথে সম্পর্কিত বিষয়ে হাতে কলমে শিক্ষা ভ্রমণমূলক ধারণা সংক্রান্ত আলোচনা শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত। সমস্ত গণিত পাঠ্যক্রম পুনরায় নতুন করে লেখার কোনো বিষয় নয়। প্রচুর ওয়ার্কশিট দেওয়া এটাও নয়, আর বিশেষ কোচিং দেওয়া এটাও তো নয়। দেখো, তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর কি হয়ে যাচ্ছে, দেখো, বাস্তব জীবনের সাথে সম্পর্কিত, অর্থাৎ গণিত কিন্তু বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত রেখে হাতে কলমে শিক্ষা এবং ভ্রমণমূলক যে সকল ধারণা সেগুলো আলোচনা শিক্ষার্থীদের কিন্তু অন্তর্ভুক্ত করা। এটাই হচ্ছে কি এনসিএফ 2005 অনুযায়ী কিন্তু একটি নির্দিষ্ট পথে চিন্তা করা ও কারণ নির্ণয় করা, এটা হচ্ছে বিষয়। ওকে, তাহলে এখানে আজকের প্রথম প্রশ্নের সঠিক উত্তরে কি হয়ে গেল, দেখো বন্ধুরা, বিটটা। ওকে, গণিত কিন্তু সবসময় বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত থাকবে। সবসময় তোমরা গণিতের একটা বিষয়ের ট্যাগ তোমরা অবশ্যই জেনে নিতে পারো, বাস্তব জীবন, অর্থাৎ যেটা বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত বলবে সেটা কিন্তু উত্তর হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। ওকে, তোমরা অবশ্যই সেটা মাথায় রাখবে। চলো নেক্সট পরেরটা। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো, গণিতের দুর্বলতা নির্ণায়ক অভিক্ষার উদ্দেশ্য। দেখো, দুর্বলতা নির্ণায়ক অভিক্ষা কেন করা, তার উদ্দেশ্য কি, দেখো, অগ্রগতির রিপোর্ট পূরণ করা, সমাপ্তি পরীক্ষার প্রশ্নপত্র তৈরির পরিকল্পনা করা, শিশুদের বোঝার ক্ষেত্রে ফাঁক কোথায় আছে তা জানা, অভিভাবকদের ফিডব্যাক দেওয়া। দেখো, দুর্বলতা নির্ণয় অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে কোথায় কি ফাঁক রয়েছে, তারা যে পড়াশোনা করছে কোন দিকটা তারা দুর্বল রয়েছে, ঠিক আছে, কোন দিকে তারা উইক বেশি, সেই বিষয়টা কিন্তু খুঁজে বের করা হচ্ছে গণিতের দুর্বলতা নির্ণায়ক অভিক্ষার উদ্দেশ্য। একদম বলে দিয়েছে, দেখো, নির্ণায়ক অভিক্ষার ক্ষেত্রে যে দুর্বলতা নির্ণায়ক অভিক্ষার ক্ষেত্রে যেটা শিশুদের কিন্তু কোথায় ফাঁক রয়েছে, অর্থাৎ শিশুরা পড়াশোনা করছে, সেই পড়াশোনার ক্ষেত্রে কোথায় ফাঁক রয়েছে সেই সম্পর্কে কিন্তু বোঝার ক্ষমতা। ওকে, তাহলে এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল, দেখো, শিশুদের বোঝার ক্ষেত্রে ফাঁক কোথায় আছে সে সম্পর্কে জানা। চলো নেক্সট পরেরটা। দেখো, 3 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রাথমিক শিক্ষায় গণিত শেখানোর প্রাথমিক লক্ষ্য কি। দেখো, প্রাথমিক শিক্ষায় গণিত শেখানোর প্রাথমিক লক্ষ্য কি, দেখো বন্ধুরা, ঘটনা মুখস্থ করা,
সমস্যা সমাধানের দক্ষতার বিকাশ, রোড শেখার প্রচার করা, প্রতিযোগিতায় উৎসাহিত করা। কোনো রকম প্রতিযোগিতা, কম্পিটিশন এগুলো কিন্তু সবসময় নেগেটিভ জায়গা তৈরি করে। ওকে, এটা মাথায় রাখতে হবে তোমাদের। দেখো ঘটনা মুখস্থ, আর একটা জিনিস মুখস্থ, গণিত কখনো কিন্তু মুখস্থ বিষয় আসে না। তাহলে ট্যাগলাইন মনে রাখতে হবে আমাদের যে প্রতিযোগিতা, কম্পিটিশন, মুখস্থ এগুলো যখন থাকবে তখন কিন্তু নেগেটিভ। ওকে, দেখো তাহলে রোড শেখার প্রচার করা, রোড শেখার প্রচারে আমাদের কোনো দরকার নেই। তাহলে সঠিক উত্তরটি কি হয়ে গেল দেখো, সমস্যা সমাধানের দক্ষতার বিকাশ। অবশ্যই প্রাথমিক যে লক্ষ্য গণিত শিক্ষায়, মানে প্রাথমিক শিক্ষায় গণিত শেখানোর যে প্রাথমিক লক্ষ্য, সেটা হচ্ছে কি শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতার বিকাশ করতে হবে। চলো নেক্সট, পরেরটা 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, শ্রেণীকক্ষে উন্মুক্ত প্রশ্ন ব্যবহার করার উদ্দেশ্য কি? উন্মুক্ত প্রশ্ন অর্থাৎ ওপেন এন্ডেড, ক্লোজ এন্ডেড আর ওপেন এন্ডেড। আমরা হচ্ছে প্রশ্নকে একটা বদ্ধ প্রশ্ন আর একটা হচ্ছে উন্মুক্ত প্রশ্ন, এই দুটি ভাবে ভাগ করতে পারি। উন্মুক্ত প্রশ্ন আর ক্লোজ এন্ডেড অর্থাৎ বদ্ধ প্রশ্ন। বদ্ধ প্রশ্ন অর্থাৎ যে সকল প্রশ্ন করার পর আর কোনো প্রশ্নের মধ্যে সেই প্রশ্নটা এমন হবে তার মধ্যে কোনো ফাঁক ফোকর থাকবে না, ঠিক আছে? সেই প্রশ্নটা যা একই 2 + 2 সমান কত হবে 4, এই যে প্রশ্নটা, অর্থাৎ এর নির্দিষ্ট একটা উত্তর আছে, ঠিক আছে? কিন্তু উন্মুক্ত প্রশ্ন যে সকল প্রশ্নগুলো, যেমন আমি যদি বলি যে 10টি পেয়ারা 4 জনের মধ্যে তুমি কিভাবে ভাগ করে দেবে, তাহলে তুমি তোমার মধ্যে দিতে পারো, কাউকে 2টো দিতে পারো, কাউকে 3টে দিতে পারো। ওকে, তাহলে এইভাবে কিন্তু তুমি ভাগ করতে পারো। এটা হচ্ছে কি উন্মুক্ত প্রশ্ন, অর্থাৎ সেটা শিক্ষার্থী বা শিশুর উপর ডিপেন্ড করে, সে কিভাবে সেই উত্তরটা বিভিন্ন রকম ভাবে শিক্ষার্থীর উপর ডিপেন্ড করবে, সে 2 রকম 3 রকম ভাবে উত্তর দেওয়া যায়, সেটাকে বলা হচ্ছে কি উন্মুক্ত প্রশ্ন। ওকে, তাহলে উন্মুক্ত প্রশ্ন আর বদ্ধ প্রশ্ন দুটো আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো উন্মুক্ত প্রশ্নে ব্যবহার করার উদ্দেশ্য কি। দেখো ছাত্রদের চিন্তা সীমিত করা। উন্মুক্ত প্রশ্ন যখন হবে তখন অর্থাৎ খোলা প্রশ্ন, শিক্ষার্থীরা বিভিন্নভাবে ভাববে, বিভিন্নভাবে উত্তরগুলো করার চেষ্টা করবে। তাহলে এটা কিন্তু ছাত্রদের চিন্তা সীমিত করা, এটা কিন্তু ভুল পুরোপুরি ভাবে। নির্দেশের গতি বাড়ানোর জন্য আলোচনা এড়াতে, এটা তো কোনো রকম হবে না। দেখো বিটটা কি বলেছে, সমালোচনামূলক চিন্তা ভাবনা এবং সমস্যা সমাধানকে উৎসাহিত করে। একদম দেখো সমালোচনামূলক চিন্তা ভাবনা অর্থাৎ যখন একটা উন্মুক্ত প্রশ্ন হবে, একটা প্রশ্নের 2 রকম 3 রকম ভাবে উত্তর হতে পারে, তখন কিন্তু শিশুর মধ্যে সমালোচনামূলক চিন্তা ভাবনা এবং কিভাবে সমস্যাটা সমাধান করা যাবে তার ক্ষেত্রে কিন্তু শিশু আরো উৎসাহিত বোধ করবে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো বিট, অর্থাৎ সমালোচনামূলক চিন্তা ভাবনা এবং সমস্যা সমাধানকে উৎসাহিত করা। ওকে, চলো নেক্সট, পরেরটা দেখো, প্রাথমিকে গণিতে পরিমাপের ধারণা শেখানোর প্রাথমিক লক্ষ্য কি? তাহলে প্রাথমিকে গণিতে পরিমাপের ধারণা শেখানোর লক্ষ্য কি? রূপান্তরের কারণগুলি মনে রাখা, পরিমাপ পদ্ধতির ইতিহাস বোঝা, বাস্তব জগতের বস্তুর পরিমাপ তুলনা করার দক্ষতার বিকাশ করা, পরিমাপের ধারণাগুলি সম্পূর্ণ এড়িয়ে যাওয়া। দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বললাম, যেটা সবসময় বাস্তব জগৎ যদি বলে, বাস্তবের সঙ্গে যদি তুলনা করে, তখন কিন্তু মাথায় রাখতে হবে সেটা কিন্তু উত্তর হতে পারে। ওকে, দেখো তাহলে কি বলেছে, শীটটা আমাদের বলেছে দেখো বাস্তব জগতের বস্তুর পরিমাণ ও তুলনা করার দক্ষতার বিকাশ করা। তাহলে আমাদের সঠিক উত্তরটি কি হবে দেখো, এই বাস্তব জগতের বস্তুর পরিমাপ ও তুলনা করার দক্ষতার বিকাশ করা। দেখো পরিমাপের ধারণাগুলো এড়িয়ে যাওয়া, এটা তো হবে না, পরিমাপের ধারণা কখনো এড়িয়ে যাওয়া যাবে না। আর ইতিহাস বোঝা, এটাও একদম নেগেটিভ জায়গা। রূপান্তরের কারণগুলি, এটাও না। তাহলে সঠিক উত্তরটি আমাদের হয়ে গেল দেখো বাস্তব জগতের বস্তু পরিমাপ ও তুলনা করার দক্ষতার বিকাশ করা হচ্ছে প্রাথমিকে গণিতের পরিমাপের ধারণা শেখানোর প্রাথমিক লক্ষ্য। নেক্সট দেখো বন্ধুরা, পরের প্রশ্ন চলে এসেছি। কি বলেছে, নিচের কোনটি সঠিক নয়? 0 প্রতিটি সংখ্যার গুণিতক, প্রতিটি সংখ্যা 1-এর গুণিতক, একটি সংখ্যার গুণিতক সংখ্যা নির্দিষ্ট, প্রতিটি সংখ্যা নিজের একটি গুণিতক 0 বাদে। তাহলে দেখো কনসেপচুয়াল কোশ্চেন রয়েছে, কোনটি সঠিক নয় বলেছে এখানে। দেখো
শূন্য প্রতিটি সংখ্যার গুণিতক, একদম শূন্য কিন্তু প্রতিটি সংখ্যার গুণিতক, কারণ শূন্যকে যাকে দিয়ে গুণ করবে সেই তখন কিন্তু শূন্য হবে। যে সংখ্যার সঙ্গে আমরা শূন্য গুণ করব বা শূন্যর যদি গুণিতক দেখুন শূন্য, শূন্য একে শূন্য, শূন্য দুই শূন্য, শূন্য তিন, অর্থাৎ যতগুলো গুণ করতে পারি সেই কিন্তু আমরা শূন্য উত্তর পাই। কিন্তু তাহলে শূন্য প্রতিটি সংখ্যার কিন্তু গুণিতক হবে। ওকে, প্রতিটি সংখ্যা 1 এর গুণিতক অবশ্যই। দেখো 35, তাহলে 35 একে 35, অর্থাৎ 35 বার গুণ করলে কিন্তু 35 হয়। তাহলে প্রতিটি সংখ্যা কিন্তু 1 এর গুণিতক, অবশ্যই করে সঠিক। একটি সংখ্যার গুণিতক সংখ্যা নির্দিষ্ট। দেখো এখানে দেখো একটা সংখ্যা, ধরো আমি 5-এর যদি গুণিতক বলি তাহলে 5-এর গুণিতক 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। তাহলে এইভাবে কিন্তু একে 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 অসংখ্য, অসীম হবে, অর্থাৎ অসংখ্য থাকতে পারে। তাহলে একটি সংখ্যার গুণিতক সংখ্যা কখনো নির্দিষ্ট হতে পারে না। তাহলে এখানে দেখো এটা কিন্তু সঠিক নয়, তাহলে এটা হচ্ছে সঠিক নয়। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল দেখো সিটটা। পরেরটা দেখে নি একটু, কি বলেছে, প্রতিটি সংখ্যা নিজের একটি গুণিতক, শূন্যবাদ। তাহলে দেখো প্রতিটি সংখ্যা নিজে, অবশ্যই দেখো 5-এর যদি গুণিতক ধরি তাহলে 5-কে 5 একটা গুণিতক, 5 দুগুণে 10, তারপরে ওকে, তাহলে প্রতিটি সংখ্যা নিজের একটি গুণিতক। তাহলে এখানে দেখো সঠিক উত্তরটি কি হয়ে গেল, দেখো একটি সংখ্যার গুণিতক সংখ্যা নির্দিষ্ট, এটা হচ্ছে কি সঠিক নয়। একটি সংখ্যার গুণিতক সংখ্যা কিন্তু অসীম, অর্থাৎ অনেক হতে পারে। চলো নেক্সট, পরেরটা 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, নিচের কোন বিবৃতিটি সত্য নয়। দেখো সিটের 2019-এর প্রশ্ন রয়েছে, এটা কোন বিবৃতি সত্য নয়, এটাও একটা কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন। দেখো সমস্ত মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা, সমস্ত মৌলিক সংখ্যা বিজোড়। তোমরা ভাবনা চিন্তা করো যে সকল অপশানগুলো দিয়েছে এর মধ্যে কোনটি সঠিক হবে। দেখো অসীম সংখ্যক মৌলিক সংখ্যা আছে, একটি মৌলিক সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক, মাত্র 4টি 1 অঙ্কের মৌলিক সংখ্যা আছে। দেখো নিচে থেকে যদি আমরা দেখি মাত্র 1 অঙ্কের মৌলিক সংখ্যা আছে কটা, 4টি, অবশ্যই। দেখো 2, 3, 5, 7, এই 4টে কিন্তু 1 অঙ্কের মৌলিক সংখ্যা আছে, তাহলে এটা কিন্তু সঠিক হয়ে গেল। দেখো একটি সত্য নয় বলেছি, নেগেটিভ কোশ্চেন যেহেতু আমার বলেছি এখানে নেগেটিভ, তাহলে আমাদেরকে দেখে নিতে হবে কোনটি নয়। একটি মৌলিক সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক। দেখো একটা মৌলিক সংখ্যা যদি আমি 2 ধরি বা 5 ধরি, দেখো 5-এর গুণনীয়ক কি হচ্ছে 1 আর 5, তাহলে এটাও সঠিক। যে কোনো মৌলিক সংখ্যার কিন্তু 2টি গুণনীয়ক অবশ্যই। দেখো অসীম সংখ্যক মৌলিক সংখ্যা আছে, অবশ্যই। যদি আমরা মৌলিক সংখ্যার হিসেব করি, দেখো 2, 5, 7, 11, 13, 17, এইভাবে যদি আমরা ধরে যাই অসীম সংখ্যক, অর্থাৎ যত যে সংখ্যা রয়েছে, বাস্তব সংখ্যা যত রয়েছে সেই সংখ্যার আমরা যত ধরে যাব সেখানে কিন্তু অবশ্যই অসীম মৌলিক সংখ্যা রয়েছে, তাহলে এটাও সঠিক। দেখো সমস্ত মৌলিক সংখ্যা বিজোড়, একদম না, তাহলে এটা দেখো কিন্তু ভুল হচ্ছে, অর্থাৎ আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে কি দেখো এরটা। কেন, দেখো 2 কিন্তু একটা মৌলিক সংখ্যা, ওকে, 2 কিন্তু একটা মৌলিক সংখ্যা, তাহলে এটা কিন্তু এটা কি জোড় সংখ্যা। তাহলে 2 মৌলিক সংখ্যা যখন, তাহলে এটা জোড় সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা, সমস্ত মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা বলেছে, সমস্ত মৌলিক সংখ্যা কিন্তু বিজোড় সংখ্যা নয়। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল এরটা। চলো নেক্সট, পরেরটা দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, শিক্ষার প্রেক্ষাপটে এসটিএম, শিক্ষার প্রেক্ষাপটে এসটিএম সংক্ষিপ্ত রূপটি কি, এসটিএম এর সংক্ষিপ্ত রূপ। দেখো আগে আমরা ইংরেজিতে দেখব। দেখো এস থেকে কি হচ্ছে সায়েন্স, টি থেকে টেকনোলজি, ই থেকে ইঞ্জিনিয়ারিং, এম থেকে ম্যাথ। তাহলে এবার আমরা 4টে অপশন কি দিয়েছে দেখো, বিজ্ঞান প্রযুক্তি ইংরেজি গণিত, বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল গণিত, অধ্যয়ন পরীক্ষা ব্যায়াম পরিমাপ, স্কুল শিক্ষকতা প্রকৌশল গণিত। দেখো স্কুল টিচিং ইঞ্জিনিয়ারিং ম্যাথ, এটা কিন্তু নয়। তাহলে কি বললাম, যে শিক্ষার প্রেক্ষাপটে এসটিএম, এস অর্থাৎ কি সায়েন্স, তাহলে আমরা প্রথম বিজ্ঞান এটা ধরবো। তাহলে দেখো এটাও এখানে বিজ্ঞান নেই, তাহলে এটা বাদ, দুটো বিজ্ঞান আছে। তারপর দেখো টি থেকে কি হচ্ছে
টেকনোলজি, তাহলে এটাও প্রযুক্তি আছে, এটাও প্রযুক্তি আছে। তারপর দেখো ই থেকে কি বললাম, ইঞ্জিনিয়ারিং অর্থাৎ প্রকৌশল, তাহলে এটা দেখো আমাদের কিন্তু সঠিক হয়ে যাচ্ছে, তাহলে বিটটা হচ্ছে আমাদের সঠিক। চলো নেক্সট পরেরটা দেখো, 9 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোনটি ওপেন এন্ডেড গণিত প্রশ্নের উদাহরণ। দেখো আবার এসছে ওপেন এন্ডেড, আগেও ছিল কিন্তু ওপেন এন্ডেড এর মাধ্যমে কিভাবে কিসের বিকাশ করা যায়। এবার দেখো নিচের কোনটি ওপেন এন্ডেড গণিত প্রশ্নের উদাহরণ বলেছে। আগে কিন্তু বলে দিলাম ওপেন এন্ডেড আর ক্লোজ এন্ডেড। ওপেন এন্ডেড অর্থাৎ যে প্রশ্নের মধ্যে এক বা একাধিক উত্তর হতে পারে, সেই রকম ভাবে বিভিন্ন ভাবে উত্তর আমরা করতে পারি, সেটা হচ্ছে কি ওপেন এন্ডেড। ক্লোজ এন্ডেড যেমন 2 + 2 = কত, 4, এছাড়া কিন্তু এর কোনো উত্তর আর আসবে না, তাহলে এটা কিন্তু হয়ে গেল কি ক্লোজ এন্ডেড, তাহলে এটা কিন্তু ওপেন এন্ডেড নয়, তাহলে এটা বাদ। একটি ত্রিভুজের কয়টি বাহু, তাহলে একটি ত্রিভুজে আমরা জানি 3টি বাহু, 3টির বেশি তাহলে আমরা একটার বেশি উত্তর আর নিতে পারছি না, তাহলে এটা কিন্তু এখানে ক্লোজ এন্ডেড। এবার হচ্ছে আপনি কিভাবে 4 জন বন্ধুর মধ্যে 10টি ক্যান্ডি ভাগ করে নেওয়ার সমস্যার সমাধান করতে পারেন। দেখো 4 জন বন্ধু, আমি প্রথম বন্ধুকে প্রথমে আমি 2টো দিতে পারি, দ্বিতীয় বন্ধুকে 3টে দিতে পারি, আবার দুটো বন্ধুকে আমি একজনকে 2টো দিতে পারি, আবার একজনকে 3টে দিতে পারি, তাহলে এইভাবে কিন্তু আমি ভাগ করতে পারি। অর্থাৎ আমি একজনকে আবার 4টে দিতে পারি এবং 3 জন বন্ধুকে 2টো করে দিতে পারি, অর্থাৎ আমি বিভিন্নভাবে এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি করতে পারি বা তাদেরকে বিভিন্নভাবে ভাগ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু 2 রকম 3 রকম উত্তর আমরা এখানে আনতে পারি। এটা হয়ে গেল তাহলে আমাদের কি ওপেন এন্ডেড কোশ্চেন। ওকে, তাহলে এটা হয়ে গেল কি ওপেন এন্ডেড কোশ্চেন। 16 বর্গমূল, দেখো 16 বর্গমূল কত, 16 বর্গমূল 4, 4 × 16, তাহলে একটা উত্তর আসবে, তাহলে এটাও কিন্তু আমাদের ক্লোজ এন্ডেড প্রশ্ন। চলো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদের অবশ্যই আসতে পারে, তাই প্রত্যেকে বলছি তোমরা স্কিপ করো না, আরো প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর প্রত্যেকে বলছি তোমরা চটপট লাইক করো, যদি ভালো লাগে, কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্ট করো, আর প্রত্যেকে শেয়ার করে দাও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করে নাও। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কোন গাণিতিক ধারণাটি গল্প বলা এবং শব্দ সমস্যার মাধ্যমে কার্যকরভাবে শেখানো যায়। দেখো গল্প বলা শব্দ সমস্যার মাধ্যমে, দেখো জ্যামিতি কি গল্প বলা ও শব্দ সমস্যার মাধ্যমে শেখানো যায় না, জ্যামিতি কিন্তু বিভিন্ন রকম তার কোণ রয়েছে, তার মাপ রয়েছে, পরিমাপ রয়েছে, তাহলে এটা কিন্তু হবে না। বীজগণিত, পরিমাপ, সম্ভাবনা বলে এখানে কোনো বিষয় নয়। পরিমাপটা গল্প বলার মাধ্যমে কিন্তু কোনোভাবে পরিমাপ করা যায় না। এবার দেখো বীজগণিতটা থাকলো, তাহলে বীজগণিতটা অবশ্যই বীজগণিত বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা করি, সেই ধারণাটি গল্প বলার মাধ্যমে এবং শব্দ সমস্যার মাধ্যমে কিন্তু সমস্যাটা সমাধান করা যায় অনেক সময়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল কি বীজগণিত। নেক্সট পরেরটা দেখো, আমরা একটি ত্রিভুজ তৈরি করতে পারি না, আমরা একটা ত্রিভুজ তৈরি করতে পারি না যদি আমাদের দেয়া হয়, দেখো কি দেয়া হয়, ইউপিটেড 2018 প্রশ্ন, মাত্র 3টি কোণ, যদি শুধু 3টি কোণ দেওয়া যায় তাহলে কি আমরা ত্রিভুজ আঁকতে পারি। বলেছে 2টি কোণ, 1টি বাহু, মাত্র 3টি বাহু, 2টি বাহু অন্তর্ভুক্ত কোণ। দেখো অবশ্যই 2টি বাহু অন্তর্ভুক্ত কোণ যদি দেয় তাহলে আমরা অবশ্যই করে কিন্তু ত্রিভুজ আঁকতে পারি। মাত্র 3টি বাহু, অবশ্যই তোমরা জানো 3টি বাহু কিন্তু দিলে অবশ্যই ত্রিভুজ আঁকতে জানি। 2টি কোণ, 1টি বাহু, অবশ্যই 2টো কোণ যদি দেয় আমরা সেখানে কিন্তু অবশ্যই আঁকতে পারি। আর দেখো 3টি কোণ, যদি 3টে কোণ দেয় আমরা 2টো কোণ বসাতে পারি দুদিকে। ওকে, এইখানে একটা কোণ বসাতে পারি, আমরা এইখানেও একটা কোণ বসাতে পারি, 2টো কোণ দিলে কিন্তু দুমাত্রা যুক্ত হতে পারে, কিন্তু 3টে কোণ আমরা বসাতে পারি না। তাহলে আমরা এখানে সঠিক উত্তর যেটা আমরা পারি না, অর্থাৎ ত্রিভুজ তৈরি করতে পারবো না, সেটা হচ্ছে কি মাত্র 3টি কোণ দিলে কিন্তু আমরা ত্রিভুজ তৈরি করতে পারবো না। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন, নিচের কোন শিক্ষা উপকরণটি গণিত শিখনের ক্ষেত্রে অধিক উপযোগী। দেখো গণিত শিখনের ক্ষেত্রে অধিক উপযোগী কোনটি, দৃষ্টি নির্ভর সহায়ক উপকরণ, শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ, দৃষ্টি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ, পঠনযোগ্য সহায়ক উপকরণ।
দেখো সবসময় বেস্ট উপকরণ হচ্ছে দৃষ্টি এবং শ্রুতি, অর্থাৎ দেখা এবং শোনা। যে উপকরণে বা যে এলটিএম এ দেখা এবং শোনা যায় সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ উপকরণ হতে পারে। ওকে, তাহলে সঠিক উত্তর কি হলো দেখো, দৃষ্টি ও শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ। নেক্সট, পরেরটা দেখো কি বলেছে, গণিত হলো এমন একটি পথ যা মনের যুক্তি দ্বারা চিন্তা করার অভ্যাস তৈরি করে। গণিত হলো এমন একটি পথ যা মনের মধ্যে যুক্তি দ্বারা চিন্তা করার অভ্যাস তৈরি করে। এর প্রবক্তাকে, এটা কে বলেছিলেন দেখো, প্লেটো, লক, রামানুজ, সক্রেটিস। দেখো এই ধারণাটি কিন্তু যে মনের মধ্যে যুক্তি দ্বারা চিন্তার অভ্যাস তৈরি করে গণিত, সেটা বলেছিলেন কিন্তু জন লক। ওকে, সঠিক উত্তর হয়ে গেল কি বিটটা। চলো নেক্সট, পরেরটা দেখো কি বলেছে, অঙ্কের শিক্ষকের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো। দেখো অঙ্কের শিক্ষকের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, কোন কোন ব্যক্তিত্ব বা কোন কোন বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে। দেখো গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, অর্থাৎ শিক্ষার্থীদের নিজেকে আপন করে নিতে হবে, তাদেরকে গ্রহণ করে নিতে হবে, তাদেরকে বন্ধুর মতো ভালোবাসতে হবে। কারণ আমরা জানি যে আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষক হলেন কি ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড, তাই তো, পথপ্রদর্শী হিসেবে কাজ করে। তাই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব অবশ্যই কিন্তু থাকতে হবে। বিষয়টির ওপর দক্ষতা, অবশ্যই বিষয়টির উপর দক্ষতা থাকতে হবে। পেশাগত দক্ষতা, অর্থাৎ তিনি যে পেশাটা করছেন সেই পেশার উপর দক্ষতা থাকতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে গেল দেখো, উপরের সবকটি হলো সঠিক উত্তর। অর্থাৎ একজন অঙ্ক শিক্ষকের এই তিনটি বৈশিষ্ট্য অবশ্যই করে কিন্তু থাকতে হবে। চলো নেক্সট, 15 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি সংখ্যার দশমিক প্রতিনিধিত্ব বোঝার জন্য নিচের কোনটি পূর্ব শর্ত, অর্থাৎ দশমিক প্রতিনিধিত্ব বোঝার জন্য কোন শর্তটা এখানে প্রয়োজন। দেখো সিটের 2016 ফেব্রুয়ারি কোশ্চেন বলেছে কি, তার চারটে অপশন কি কি দেখো, সংযোজন, বিয়োগ, স্থান মূল্য, গুণ। দেখো সংযোজন বলছে দশমিক সংখ্যার প্রতিনিধিত্ব। দশমিক সংখ্যার প্রতিনিধিত্ব করতে গেলে সবসময় মাথায় রাখতে সংযোজনও হবে না, বিয়োগও না, আর গুণও না। স্থান মূল্য, অর্থাৎ তার স্থান মূল্য কতটা সেটা হচ্ছে কি দশমিকের মূল বিষয়। চলো নেক্সট, 16 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, নিচের কোনটি সঠিক নয়, কোনটি সঠিক নয়। সিটের 2016 ফেব্রুয়ারির কোশ্চেন এসেছিল পরীক্ষায়, কোনটা সঠিক নয়। কনসেপচুয়াল কোশ্চেন, এটাও কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন, তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম কনসেপচুয়াল কোশ্চেন অবশ্যই আসবে। 2022 সালেও এসেছিল, তাই প্রত্যেকে বলছে অবশ্যই কনসেপচুয়াল কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে করে রাখবে। যদি তোমাদের মধ্যে কনসেপ্ট যদি সঠিকভাবে তৈরি না হয়, তোমরা অবশ্যই করে কিন্তু উত্তরগুলো ভুল করে আসবে। তাহলে দেখো 1 সেন্টিমিটার হলো 1 মিটারের 100 ভাগ, 1 মিলিমিটার হলো 1 লিটারের 100 ভাগ, 1 লক্ষ সমান 1 লক্ষ, 1 কোটি সমান 100 লক্ষ। কোনটা সঠিক না, দেখো 1 কোটি সমান 100 লক্ষ, অবশ্যই 100 লক্ষে কিন্তু আমাদের 1 কোটি হয়। 1 লক্ষ সমান 1 লক্ষ, এটা তো আর কোনো বিষয় নয় বলার। এবারে দেখো 1 মিলিমিটার হলো 1 লিটারের 100 ভাগ, 1 সেন্টিমিটার হলে 1 মিটারে 100 ভাগ। দেখো তাহলে মিটার, কিলো, হেক্টর, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি, তাই তো। তাহলে ডেকা, মি, কিলো, হেক্টর, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি। তাহলে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে মিটার, মিটার, হ্যাঁ মিটার, ডেসিমিটার, তারপর হচ্ছে কি সেন্টিমিটার, সেমি। তাহলে এর ক ঘর দেখো, একটা 1 আর দুটো 0, তাহলে কি হচ্ছে এটা 100 ভাগ, অবশ্যই তাহলে এটা সঠিক। এবারে দেখো মিলিমিটার থেকে 1 লিটার, তাহলে লিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, তারপরে কি মিলিলিটার। ওকে, তাহলে দেখো ক ঘর, তাহলে 1 3টে 0, তাহলে এটা ক ভাগ, তাহলে দেখো 1000 ভাগ, তাহলে এটাকে এখানে কি বলেছে 100 ভাগ, তাহলে এটা কিন্তু আমাদের সঠিক নয়। তাহলে সঠিক উত্তরটি এখানে কি হয়ে গেল দেখো, বিটটা, 1 মিলিলিটার হলো 1 লিটারের 100 ভাগ। চলো নেক্সট, 17 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, গণিত হলো সেই বিষয় যার মাধ্যমে তথ্যগুলি, গণিত হলো সেই বিষয় যার মাধ্যমে তথ্যগুলি কি করা যায়। চারটে অপশন, জটিলভাবে উপস্থাপন করা যায়, সরলভাবে উপস্থাপন করা যায়, সূত্রের মাধ্যমে উপস্থাপন করা যায়, সবগুলি। দেখো গণিত
জটিলভাবে উপস্থাপন করা যায়? অবশ্যই জটিলভাবে উপস্থাপন করা যায়। সরলভাবে অবশ্যই উপস্থাপন করা যায়, সূত্রের সাহায্যে উপস্থাপন করা যায়। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো সবগুলি। ওকে, চলো নেক্সট। 18 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, প্রস্তুতিকালীন মূল্যায়নের বৈশিষ্ট্য। প্রস্তুতিকালীন মূল্যায়নের বৈশিষ্ট্য কি দেখো, পূর্বে মূল্যায়ন করা হয়, প্রস্তুতিকালীন শিখন শেষ করার পর যে মূল্যায়ন করা হয়, শিখন চলাকালীন যে মূল্যায়ন করা হয়। প্রস্তুতিকালীন মূল্যায়নের বৈশিষ্ট্য কিন্তু বন্ধুরা তোমরা সবাই জানো যে শিখন যখন চলাকালীন যে মূল্যায়ন হয় তখন সেটাকে বলা হচ্ছে কি প্রস্তুতিকালীন মূল্যায়ন। পরের প্রশ্ন দেখো, নিরবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য। নিরবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য, নিরবিচ্ছিন্ন মূল্যায়ন কেন করা হয় দেখো, শিক্ষার্থীর শিখন পারদর্শিতার মূল্যায়ন, শিক্ষার্থীর শিখন বিকাশ সম্পর্কিত তথ্য সংগ্রহ, শিক্ষার্থীর দুর্বলতা নির্ণয়, শিক্ষার্থীর গ্রেডিং করা এবং শংসাপত্র প্রদান। দেখো, গ্রেডিং করা শংসাপত্র প্রদান এটা কিন্তু হবে না। ওকে, গ্রেডিং করা শংসাপত্র প্রদান নিরবিচ্ছিন্ন মূল্যায়নের কোনো উদ্দেশ্য নয়। ওকে, নিরবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য কিন্তু শিক্ষার্থীর তার বিকাশ সম্পর্কিত তথ্য সংগ্রহ, অর্থাৎ তার মধ্যে কতটা বিকাশ হচ্ছে। পারদর্শিতার মূল্যায়ন এটা তো না। দেখো, শিক্ষার্থীর দুর্বলতা নির্ণয়, নিরবিচ্ছিন্ন মূল্যায়ন, শিক্ষার্থীর শিখন বিকাশ সম্পর্কিত তথ্য সংগ্রহ। আমার তো মনে হচ্ছে বিটটা। ওকে, তোমাদের যদি এটা উত্তরটা কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ওকে, চলো নেক্সট। 20 নম্বর প্রশ্ন, শিশুদের মধ্যে স্থানিক বোঝাপড়ার বিকাশের জন্য নিচের কোন কাজ সবচেয়ে উপযুক্ত। দেখো, এই প্রশ্নটা কিন্তু 2019 সালে কিন্তু এসেছিল। ওকে, 2019 সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল সিটেটে। তো দেখো, নিচের কোন কাজটি সবচেয়ে উপযুক্ত স্থানিক বোঝাপড়ার জন্য। একটি বোতলের ওপরে দৃশ্য অঙ্কন করা, একটি মানচিত্রে শহরগুলি শনাক্ত করা, চাঁদ উদয়ের সময় লক্ষ্য করা, একটি সংখ্যারেখার সংখ্যা প্রতিনিধিত্ব করা। স্থানিক যে বিষয় বোঝাপড়া সেটা কিন্তু সংখ্যারেখার সংখ্যার প্রতিনিধিত্ব করা, এটা কিন্তু হবে না। আর চাঁদ উদয়ের সময় এটাও না। দেখো, যখন শিশুর দৃশ্য অঙ্কন করবে তখন কিন্তু তার মধ্যে একটা বোঝাপড়া, স্থানিক যে বোঝাপড়া সে বিষয়টা সব থেকে ভালোভাবে বিকাশ হবে। ওকে, তাহলে সঠিক উত্তরটি কি হলো দেখো, একটি বোতলের উপরের দৃশ্য অঙ্কন করা। তাহলে যখন শিশু দৃশ্য অঙ্কন করতে পারবে তখন তার মধ্যে সঠিকভাবে যে স্থানিক বোঝাপড়ার বিষয়টা তার মধ্যে বোধগম্য হবে। ওকে, তো বন্ধুরা দেখো, আজকের ছিল এই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 20টি প্রশ্ন। ওকে, গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। আশা করি তোমাদের সিজনটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ওকে, আর তোমরা যারা এখনো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, প্রত্যেক দিন এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো। আর প্রত্যেকের কাছে বলবো একটা করে অবশ্যই লাইক চাই তোমাদের একটা করে লাইক আমাদের কিন্তু আরো ইন্সপিরেশন যোগায়। তাই বলছি প্রত্যেকে লাইক করো। আর কোথাও কোনো সমস্যা আবার বলছি, যদি উত্তরে কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। আর তোমাদের এই 20টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি সঠিক করতে বলে সেটা অবশ্যই আমার কমেন্টে লিখে জানাও। তো প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে জুড়ে থাকো আমার সঙ্গে। আবার দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে।